আলোচনা আরম্ভ করছে। রুমের মাঝের বড় দেয়াল ঘড়িটা বেজেই চলেছে কিছু সময় নিয়ে। এরা চুপ করে বসে আছে পড়ার টেবিলে। মূলত পড়াশোনাটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে রাত জেগে স্বামীর অপেক্ষা। ইতোমধ্যে 12 কাপ কফি খেয়ে ফেলেছে শুধুমাত্র ঘুম না আসার জন্য। এত কষ্ট করে রাত জেগে থাকার পর যদি দেখা না হয় শিকদার সাহেবের সাথে, এরা বড্ড রাগ হচ্ছে। এত রাত অব্দি কেউ কি বাইরে বাড়ির বাইরে থাকে? কি এত কাজ বাইরে? নাকি বাইরে আরেকটা সংসার আছে? আমি শুনেছিলাম বেশি বড় লোকরা নাকি ঘরে একটা আর বাইরে আর একটা করে বউ রাখে, সংসার সাজায়। তাহলে কি শিকদার সাহেবের বাইরে আরো একটা সংসার আছে? এরা এইসব নিয়ে ভাবতে থাকে কিছু সময় নিয়ে। সময় যখন 1:15 ঠিক তখনই বড় বড় পায়ের শব্দ ভেসে আসছে রুমের এইদিকে। ঠিক তখন এরার ভাবনার ছেদ ঘটে। এই বড় বড় পায়ের শব্দের মালিকটিকে সে খুব ভালো করেই চেনে। রুমের আলো ছলছল করছে। এরা চেয়ারে বসে আছে, মূলত তাকে দেখতে মনে হবে সে এই মুহূর্তে পড়াশোনা করছে। আদিল এক পলক নজর ঘুরিয়ে নিল, এরপর রুমের দরজা লাগিয়ে ভেতরে প্রবেশ করলো। এরা টেবিল থেকে উঠে চলে আসলো ঠিক আদিলের সামনে। আদিলের কেমন মন খারাপ দেখতে। এরা আদিলের সামনে দাঁড়াতেই আদিল বলে উঠল, কি ব্যাপার ম্যাডাম, আপনি এখনো ঘুমাননি যে? এরা বুঝতে পারলো না আদিলের কি অল্প অল্প মন খারাপ নাকি। তাকে দেখে তো একদম স্বাভাবিক লাগছে। তাহলে কি আদিল সব ঠিক করে ফেলেছে? ইরার এবার ভীষণ রাগ হলো। আদিলের প্রশ্নের ছোট্ট উত্তর দিয়েই বলল, এমনি পড়াশোনা করছিলাম, ঘুমোবো এখন। ইরা কথা শেষ করে আদিলের সামনে থেকে সরে দূরে চলে যেতে চাইলে আদিল ইরার কোমর টেনে শক্ত হাতেই বলে উঠল, স্বামীর ভালোবাসা পড়াশোনায় এত উতলা হয়ে আছেন বললেই হয়। এত লজ্জা কিসের? এর আগেও তো আমরা। আদিলের পুরোপুরি কথা শেষ করার আগেই ইরা আদিলের মুখে আঙুল চেপে ধরেই বলে উঠল, চুপ করুন অশুভলো, মুখে কিছুই আটকায় না তাই না? আদিল শক্ত হাতে ইরার কোমর টেনে মুখ ডুবালো ঘাড়ি, তারপর ফিসফিস করেই বলল, ঘরের বউ হয়ে স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লজ্জা লাগে না বুঝি? ইরা শুকনো ঠকিল, ভয়ে নেতিয়ে গিয়ে আমতা আমতা করেই বলল, মানে কি বলছেন এসব? আদিল ইরার ঘাড় থেকে মুখ তুলে ইরার চোখের দিকে তাকিয়েই বলল, আব্দুল মামুন কিন্তু নারী পাচারকারীদের সঙ্গী ছিল। ইরা চট করেই বলে উঠল, অসম্ভব, উনি কখনোই এমন বাজে কাজ করবেন না। এরার এমন উত্তরে আদিলের মনে হলো নিজের স্বামীর থেকে পরপুরুষের প্রতি টানটা একটু বেশি মনে হচ্ছে। আদিল দাঁতে দাঁত পিষেই বলল, কনফিডেন্স ভালো, বাট ওভার কনফিডেন্স মোটেও ভালো নয়। এরা আদিল থেকে নিজেকে সরানোর চেষ্টা করতে করতেই বলল, আপনি ফাঁসিয়ে দিয়েছেন তাই না? আদিল নিঃশব্দে হাসলো এবং বলল, মনের কথা এত তাড়াতাড়ি পড়ে ফেলতে পারো, এর জন্যই তোমাকে বড্ড বেশি ভালোবাসি। এরা মুহূর্তেই আদিলের শার্টের কলার টেনে ধরে শক্ত গলায় বলে উঠল, কেন করলেন এমন? এরার এমন আচরণে আদিলের রাগ পা থেকে মাথা পর্যন্ত চলে গিয়েছে। আদিল রাগে রিরি করেই বলে উঠল, ভালোবাসা, ফিলিংস, মায়া, টান সব আমার জন্যই বরাদ্দ থাক। যদি অন্য কারোর জন্য তোমার চোখে এক বিন্দু পরিমাণ মায়া দেখি, তাহলে তোমার কি হাল করবো আই সোয়ার আমি নিজেও জানি না। ইনার এবার বড্ড রাগ হলো নিজের প্রতি। তার জন্য কিনা একজন অনেস্ট পুলিশ বিপদে পড়ে গেল। ছি, ভাবতেই খারাপ লাগছে। কি হবে এবার? আদিল সে তো বড্ড রেগে আছে, তবে আব্দুল মামুনের খোঁজ নিবে কিভাবে? তার একদম ঠিক হয়নি রিচ লোমানের নাম্বারটা মামুনকে দেয়া। তারা আইনের লোক, একটা এভিডেন্স পেলে পুরো 14 গোষ্ঠীর ডিটেলস কালেক্ট করতে পারে। এখন কি হবে? ইরা বেশ সময় নিয়ে ভাবতে লাগলো। তার পাশে যে তার স্বামী স্বয়ং আদিল দাঁড়িয়ে, সেদিকে তার হুঁশই নেই। তার ভাবনার ছেদ ঘটল হঠাৎ আদিলের আক্রমণে। শক্ত হাতে কোলে তুলে নিয়েছে ইরাকে। ইরা কোলে ওঠার বিষয়টা বুঝতে পেরে ছটফট করতে লাগলো এবং ছাড়তে বলল আদিলকে, কিন্তু আদিল ইরার কোনো কথাকে পাত্তাই দিচ্ছে না। আদিল যে বড্ড রেগে আছে, যদি এখন সত্যি সত্যি কিছু। এইসব ভাবতেই ইরা আরো ছটফট করতে শুরু করলো এবং বলে উঠল, আমায় ছাড়ুন, নয়তো আমি চেঁচাবো। আদিল শব্দ করে হেসে বলল, ওকে, একটু জোরে চেঁচিও, তাহলে পাশের রুমে সবাই ভাববে। ইরা এবার কপাল কুঁচকে ফেলল। তার ভীষণ রাগ হচ্ছে। আদিল ইরাকে বিছানার উপর ফেলে দিল, তারপর নিজে উঠে গেল বিছানার উপর। আদিল যে বড্ড রেগে আছে, তার বউয়ের অন্য পুরুষের জন্য কেন এত মায়া?
আজ রাগ ভালোবাসা দুটোই বিলীন করে দেবে তার ছোট্ট বউটাকে। আদিল ইরার ঠোঁটে ঠোঁট মিলিয়ে উষ্ণ চুমু খেতে লাগলো। আদিল কখনো কপালে তো কখনো ঠোঁটে ঘাড়ে চুমু দিতে দিতে একে অপরের সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে। ইরা বেশ ছটফট করছে, আদিলকে ছাড়ানোর চেষ্টা করছে। ইরা বেশ ছটফট করছে, আদিলকে ছাড়ানোর চেষ্টা করছে। আদিলকে এমন পাগলামি করে ভালোবাসতে দেখে বড্ড অস্থির লাগলো ইরার। সবকিছু কেমন বেসামাল টালমাটাল হয়ে যাচ্ছে। আদিলের এমন ভাবে ঠোঁটের স্পর্শ তাকে একদম ঠিক থাকতে দিচ্ছে না। এত বেশি জ্বালালে ইরা কিভাবে নিজেকে সামলাবে? আদিলের শার্ট শক্ত করে ধরে আছে ইরা। আদিল এবার ইরার ঠোঁট ছেড়ে মুখ ডোবালো ঘাড়ে। ঘাড় থেকে গলায় অজস্র চুমু এঁকে দিল। ছোট্ট ছোট্ট চুমু এবং অজস্র কামড় বসিয়ে দিচ্ছে শরীরের প্রতিটি ভাঁজে ভাঁজে। ইরাকে বেসামাল উন্মাদ করে কানের শক্ত কামড় বসিয়ে ফিসফিস করেই বলল, অন্য পুরুষের প্রতি মায়া এবং টন কমাতে না পারলে প্রতি রাতে আপনাকে এরকম অত্যাচারের শিকার হতে হবে ম্যাডাম। সকাল ৮টার কাটায় গতকালের উল্টাপাল্টা নিউজের জন্য আশরাফ শিকদার সহ পরিবারে বেশ অনেকেই রাতে ঠিক মতন ঘুমাতে পারেনি। আজকে আশরাফ শিকদার বেশ সকালেই উঠেছেন ঘুম থেকে। ডায়াবেটিক্সের পাশাপাশি বুকেও প্রচণ্ড ব্যথা করে আজকাল। তাছাড়া হার্টের সমস্যা তো আছেই। তিনি সকাল সকাল বাড়ির সামনে খোলা মাঠে বেশ কিছু সময় নিয়ে হাঁটাহাঁটি করছেন। বাড়ি ফিরে আপাতত একটা গ্লাস লেবু পানি খাবেন, বেশ ক্লান্ত তিনি। যেই ভাবা সেই কাজ, বাসায় গিয়ে সর্বপ্রথমে এক গ্লাস লেবু পানি খেয়ে নিলেন। অহনা শিকদার প্রতিদিনের মতন কিচেনে গিয়ে হেলদি স্যুপ রেডি করছেন। অবশ্য বলা যায় এই খাবারটা তার নিয়ম করে প্রতিদিন বানাতে হয়। ডায়াবেটিক্সের সমস্যার কারণে আশরাফ শিকদারকে প্রায় বেশি দিন রাতে রুটি খাওয়ানো হয়। আশরাফ শিকদার সোফায় বসে আছেন। আদি শিকদার সকাল সকাল বাজারে চলে গিয়েছিলেন নিজের মনের মতন বাজার করতে এবং পাশাপাশি কিছু সমালোচনার শিকার হয়েছিলেন। অবশ্য সেগুলো এড়িয়ে ভালো কিছু মুহূর্তের সাক্ষীও হয়েছিলেন। আদি শিকদার আশরাফ শিকদারের পাশে বসে গলা ছেড়েই বলল, ভাইজান, কালকে যারা উল্টাপাল্টা নিউজ দিয়েছিল এখন তারা পুলিশ কাস্টাডিতে। অতি দ্রুত তাদেরকে আইনিভাবে বিচার করা হবে। মানে? আসলে ভাইজান, কালকে যে বড় বড় খবরের কাগজ এবং স্পেশাল মিডিয়াতে যেসব নারী পাচার এবং সংবাদ প্রকাশ করা হলো, যেসব নারী পাচার পুলিশ এর লোকরাই করেছে অন্য দেশের মানুষের সাথে হাত মিলিয়ে। আশরাফ শিকদার কিছুটা কৌতূহল নিয়ে প্রশ্ন করলেন। আশরাফ শিকদার কথাটি শুনে শান্তির নিঃশ্বাস ফেলল। যাক, অবশেষে সবটা তো প্রকাশ হলো। মানুষের আন্দাজ সম্পূর্ণভাবে ভুল প্রমাণ হলো। আশরাফ শিকদার চোখ ঘুরিয়ে দেখলেন এদিক সেদিক। এই মুহূর্তে তার রাগী বউটাকে একটিবার অন্তত চোখের দেখা প্রয়োজন। কালকে একটু সুযোগ পেয়ে কতগুলো কথা শুনিয়ে দিল। কই সেই হতচ্ছাড়ি বউটা? আজকে সামনে পেলে খবর করে দেবে। স্বামীর প্রতি বিশ্বাস তোমার নাই বা থাকতে পারে, তবে একজন স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর বিশ্বাস রাখাটা তোমার দায়িত্ব। আশরাফ শিকদার বুক ফুলিয়ে ঘন ঘন নিঃশ্বাস নিলেন। আহা, কি শান্তি আকাশে বাতাসে। ঈশান রাতে আদিবের সাথেই ঘুমিয়েছিল, যুথি ঘুমিয়েছিল কলির সাথে। আজকাল ইরার পাশাপাশি কলির সাথেও বেশ বন্ধুত্ব হয়েছে যুথির। যুথি মেয়েটা এমনি মিষ্টি, সবার সাথে খুব তাড়াতাড়ি মিশে যেতে পারে। যুথির এই দিকটায় ঈশানের বড্ড বেশি প্রিয়। ঈশান আশরাফ শিকদারের পাশাপাশি বসেছে। ঈশান বরাবরই তাই করে। সোফায় বেশ জায়গা খালি থাকলেও সে গিয়ে বসে আশরাফ শিকদারের পাশের চেয়ার বা সোফায়। আশরাফ শিকদার কিছু সার্ভেন্ট ডেকেই বললেন সবার জন্য হালকা নাস্তা দিতে। আশরাফ শিকদার বাড়ির সবাইকে উদ্দেশ্য করেই বলেন, আমি চাই আদিব এর বিয়েটা সপ্তাহখানেকের মধ্যে হোক, তারপর আমরা কলির। আশরাফ শিকদার বাকি কথাটা শেষ করলেন না, করার কথাও নয়। কলেজে খুব ছোট, তাকে এখনই বিয়ে দিয়ে দেবে ভাবতেও ভীষণ কষ্ট হয় আশরাফ শিকদারের। কিন্তু তার একমাত্র ছোট ভাই যেহেতু চাইছে মেয়েকে বিয়ে দিবে, সেইখানে ঘোর আপত্তি জানানোটা বড্ড বেশি ছেলে মানুষই। আশরাফ শিকদার একবার কলির দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিলেন। এবার ঈশানকে উদ্দেশ্য করেই বলল, ইয়াংম্যান, আদিবের বিয়ে উপলক্ষে তোমার আর বাড়ি যাওয়ার প্রয়োজন নেই। তুমি আমাদের সাথেই বরং আমাদের বাড়িতেই থাকবে। ঈশান কি বলবে বুঝতে পারছে না, বারবার যুথির দিকে দেখছে।
আদিল শুধু বন্ধু হলে একটা কথা ছিল, এখন তো এদের সাথে পরম আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। এইখানে এতদিন থাকলে লোকের চোখে দৃষ্টিকটু দেখাবে না? ঈশান শুকনো ঢোক গিলে দীর্ঘশ্বাস টেনেই বলল। ইনশাআল্লাহ চেষ্টা করবো আঙ্কেল। আদিব এগিয়ে বসলো আশরাফ শিকদারের পাশে। কামল সাহেবের নাম্বারটা বের করে যেই আশরাফ শিকদারকে দিবেন, তার আগেই আশরাফ শিকদার বললেন, কত দিনের সম্পর্ক মাই বয়? কিসের সম্পর্কের কথা বলছেন আশরাফ শিকদার? আদিব ফোনটা পকেটে রেখে কিছুটা ভাবনায় তলিয়ে গেল। কিসের সম্পর্কের কথা বলছেন? আদিবকে এমন চুপ করে থাকতে দেখে আশরাফ শিকদার বললেন, রিলেশনের বয়স কত তোমাদের? আশরাফ শিকদারের এমন নাজেহাল প্রশ্ন করতে দেখে প্রায় সবাই অনেকটাই অবাক হয়। ছেলের রিলেশন সম্পর্কে জানতে আগ্রহী। এ কি বাবা নাকি বন্ধু? আপাতত এই মুহূর্তে বাপ ছেলে দুইটাই বড় বড় চোখের দৃষ্টি শিকার। আদিব শুকনো ঢোকিলেই বলল, আসলে ড্যাড মনে হয় সপ্তাহখানেক। আদিবের এমন যুক্তি ছাড়া রিলেশনের কথা শুনে সবাই ফিক করে হেসে ফেলল। রিলেশন তাও কিনা মাত্র 7 দিন। সবাইকে এমন ভাবে হাসতে দেখে আদিবের বড্ড রাগ হলো। এই মুহূর্তে তাদের হাসিকে ঠিক কতটা বিরক্ত লাগছে বলে বোঝানোর মতন নয়। সবাইকে আজব লাগছে। রিলেশন কি সপ্তাহখানেকের হতে পারে না? রিলেশন বলতেই কি বোঝানো হয় লং টাইম, বছর? না, এমনটা হতেই পারে না। ভালোবাসা হতে বা চিনতে জানতে 24 ঘন্টায় যথেষ্ট। সেখানে কিনা 168 ঘন্টা ওভার হয়ে গেছে। এই দীর্ঘ সময়টুকু কেউ বেশ লম্বা মনে হচ্ছে আদিবের। আর এইদিকে সবাই 7 দিনের কথা শুনে মজা নিচ্ছে। আদিব কপাল কুঁচকে তাকালো সবার দিকে, এবার বিরক্তি টেনেই বলল, আমি হাসপাতালে চলে গেলাম, এমার্জেন্সি কাজ আছে। আশরাফ শিকদার ছেলের রাগের কারণটা চট করে বুঝে ফেললেন। সে আর কোনো রকম ইয়ার্কি না করে বরং বলেন, আজকে তোমার যাওয়ার প্রয়োজন নেই। নতুন ডক্টর অ্যাপয়েন্ট করেছি আমি। আপাতত তোমার বিয়ের এই কয়দিন তারাই দেখবে ফুল ডিউটিতে, তাই তুমি রিল্যাক্স থাকতে পারো। আদিব বাবার দিকে তাকিয়ে প্রাণ উজ্জ্বল এক হাসি দিল। কিছু মিনিট আগেও বাবার কথাটিকে বিরক্ত লাগতো, এখন আর ভালোবাসা বেড়ে যাচ্ছে। আদিব সব অভিমান ভুলে বাবার পাশে গিয়ে চুপটি করেই বসলো। আজকে বিকেলে সবাই রিমঝিমদের বাড়িতে যাবে। সবাই মিলে খাবার টেবিলে গিয়ে বসে খাবার খেতে শুরু করলো এবং সাথে বিভিন্ন আলাপ আলোচনা তো আছেই। আদিল বেশ ফর্মাল ড্রেস পরে চলে এসেছে নিচে, হয়তো কোথাও যাবে সেই জন্যই মূলত এত সকাল সকাল ঘুম থেকে ওঠা। তবে আজকে কিছুটা অদ্ভুত লাগছে আদিলকে। কখনো এমনটা হয়নি যে এরার আগে আদিল ঘুম থেকে উঠেছে। হয়তো আজকেই প্রথম এমনটা হয়েছে। আদিল সোজা চলে যাচ্ছে বাড়ির বাইরে। দরজার সামনে পা পড়তেই অহনা শিকদারের কঠোর ধমকে চোখ পড়ল সবার আদিলের দিকে। কোথায় যাচ্ছ এত সকাল সকাল? আদিল বেশ শান্ত গলায় উত্তর করলো, ইম্পর্টেন্ট মিটিং আছে, আপাতত সেখানেই যাচ্ছি। নাস্তা করে যাও। টাইম নেই। ইরা কোথায়? রুমে আছে। কথা শেষ করার আগেই আদিল দ্রুত বেরিয়ে গেল বাড়ি থেকে। বাড়ির প্রতিটি লোক জানে আদিল ঠিক যতক্ষণ বাড়িতে থাকবে কেউ যেন তাদেরকে ডিস্টার্ব না করে। আদিল দিনের বেশিরভাগ সময় থাকে বাড়ির বাইরে, নিজেদের পার্সোনাল মোমেন্ট কাটানোর জন্য। তাদেরকে যেন বিরক্ত করা না হয় অহনা শিকদারের নির্দেশ। এরা চুপ করে দাঁড়িয়ে আছে ব্যালকনির একপাশে। রাতের উল্টাপাল্টা ভালোবাসায় ভীষণ কষ্ট হয়েছে তার, এখনো বেশ ব্যথা শরীরের প্রতিটি ভাঁজে ভাঁজে। আজকে সকালে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়েছিল এবং মনটাও বেশ খারাপ। ইরার সকালের খাবারটা রুমের ভেতরে দেওয়া হয়েছিল। হয়তো অহনা শিকদার সার্ভেন্ট ডেকে পাঠিয়ে দিয়েছিলেন। যুথি নিজের খাবারটা শেষ করে চলে এসেছে ইরার রুমে। পাশেই কলি। দুপুর গড়িয়ে বিকেল। সবার দুপুরের খাবার শেষ করে কিছু সময় রেস্ট নিয়ে এবার রেডি হচ্ছে রিমঝিমের বাসার উদ্দেশ্যে। রিমঝিমের বাবাকে গতকাল রাতেই ফোন দিয়ে জানানো হয়েছিল তাদের বাড়িতে যাবার কথা। মূলত নাম্বারটা কলি দিয়েছিল। রিমঝিমের বাবা প্রথমে ঘোর আপত্তি জানালেও আশরাফ শিকদার বেশ বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়েছেন। এখন সবাইকে একসাথে বেরিয়ে যাবেন। আদিব, ঈশান, কলি, জুথি, ইরা, আশরাফ শিকদার এবং আদি শিকদার সবাই রেডি শেডি হয়ে বেরিয়ে পড়লো একসাথে।
নিচে গাড়ি নিয়ে অপেক্ষা করছে রিফাত। আশরাফ শিকদার আগে থেকেই বলে রেখেছিলেন রিফাতকে তাদের সঙ্গে করে মেয়ে দেখতে যাবে। তাছাড়া রিফাত আর আদিবের সম্পর্কটাও বেশ ভালো, বন্ধুত্বর মতো। আশরাফ শিকদার আদিলের নম্বরে মেসেজ লিখে পাঠিয়েছেন, সেই সাথে রিমঝিমদের বাসার লোকেশনটাও। আশা করা যায় আদিল আসবে না, এমনকি ইরাও চায় না আদিল আসুক। প্রায় ঘন্টাখানেক পর সবাই পৌঁছে যায় রিমঝিমদের বাসায়। রিমঝিমের বাবা কামাল সাহেব আগে থেকেই দাঁড়িয়েছিলেন অতিথিদের জন্য। আশিফ শিকদারকে তিনি আগে থেকেই চেনেন, একজন স্বরাষ্ট্রমন্ত্রী। তাকে না চিনলে হয় তার বাড়ি থেকে বিয়ের সম্বন্ধ আসাটাও ভাগ্যের ব্যাপার। প্রতিটি বাবারাই চায় তার মেয়েটা সুখী থাকুক। কামাল সাহেবও তার ব্যতিক্রম নয়। আশরাফ শিকদার সহ পরিবারের প্রতিটি লোক হালকা কাজের সিল্কের পাঞ্জাবি পরেছেন। জুথি, ইরা এবং কলি সবাই চুড়িদার পরে এসেছে। কামাল সাহেব সবার সাথে হাত মিলিয়ে বুকে বুক মিলিয়ে পরম যত্নের সাথে সহমত প্রকাশ করলেন। তারা সবাই এক এক করে বাড়ির ভেতরে প্রবেশ করলেন। কামাল সাহেবের বাড়িটা একতলা বিশিষ্ট, যেখানে রিমঝিম, কামাল সাহেব, ওনার ওয়াইফ এবং তার ছেলে লিওন থাকেন। সবাই সোফায় বসতে বসতে চা নাস্তা এসে দিয়ে গেলেন বাড়ির একজন মধ্যবয়স্ক কাজের লোক। আশরাফ শিকদারের এবার বললেন মেয়েকে এইখানে নিয়ে আসতে, তারা দেখবে। কলি এতক্ষণে উপরে রিমঝিমের কাছে ছিল। আশরাফ শিকদার বলার সাথে সাথেই কোলে রিমঝিমকে নিচে নিয়ে আসে। এই মুহূর্তে রিমঝিম মেরুন রঙের একটা শাড়ি পরে এসেছে, মাথায় বেশ লম্বা করে ঘোমটা টেনে রেখেছে। সবাইকে দেখার সাথে সাথে লম্বা সালাম দিল রিমঝিম। কোলে রিমঝিমকে ধরে নিয়ে বসিয়ে দিল আদিবের ঠিক পাশে। কোলের এমন কাজ দেখে আদিব ঠোঁট কামড়ে রাগ সংবরণ করলেন। এই মেয়েটা কে যে এতবার পাকনা, আল্লাহ ভালো জানে। কি হতো তার এত কিউটনেস, বউটাকে তার সামনে রাখলে, পাশাপাশি রেখে যে চলে গেলি। বউটাকে একবার দেখবো কিভাবে। এখন বারবার তাকালে সবাই তো আমাকে লুচু ভাববে, তাই না? কলির বাচ্চা, আগে তো বাসায় যাই, তারপর তোর খবর করে দিব আমি। আদিল শিকদার বেশ কিছু প্রশ্ন করলেন রিমঝিমকে ঘিরে। রিমঝিম বেশ লজ্জা আর ভয়ে ভয়ে সবগুলো প্রশ্নের উত্তর করলো। আশরাফ শিকদার আর বেশি কথা বাড়ালেন না, বরং বললেন, আলহামদুলিল্লাহ, মেয়ে আমাদের ভীষণ পছন্দ হয়েছে। আমরা পাকা কথা আজকে শেষ করতে চাই। সাথে সাথে দুই পরিবারের সবাই আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলেন। কামাল সাহেবের চোখে মুখে বিস্ময়, কে জানে সে ঠিক কতটা খুশি হয়েছে। বাবাদের কাছে মেয়েরা সবসময় তো বড্ড বেশি প্রিয় হন। কামাল সাহেবের পরিবারের কাছেও আদিবকে বেশ ভালো লেগেছে, তাই তারা আর অসম্মতি করলেন না, বরং আশরাফ শিকদারের সাথে সম্মতি জানালেন। রিফাত সেই কখন থেকে বারবার দেখছে কলিকে, কিন্তু কলি এখন আর আগের মতন বারবার তাকায় না রিফাতের দিকে। আগে সব ভালোবাসা প্রকাশ করত, আর এখন শুধু লুকিয়ে রাখে। ভালোবাসা নাকি গোপনেই সুন্দর। কামাল সাহেবের একমাত্র ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আগামী মাসে ইউএসএ চলে যাবেন। বিবাহ উপযুক্ত ছেলে কামাল সাহেব মনে প্রাণে চেয়েছিলেন তার ছেলেটিকে বিয়ে করাতে, কিন্তু তেমন কোনো মেয়ে পছন্দ হয়নি বলে বিয়েটা করাতে পারেনি। তবে রিমঝিমের ভাইয়া লিওন সেই প্রথম থেকে কলিকে দেখেই চলেছে। এই কঠিন বিষয়টি বেশ লক্ষ্য করলেন কামাল সাহেব এবং রিফাতের বারবার রাগ হলেও কোনো উপায় পেয়ে খামচে ধরে বসে আছে সোফায়। রিমঝিমকে আংটি পরিয়ে শুভ কাজের সূচনা আরম্ভ করলেন দুই পরিবার। আজ বাদে 3 দিন পর ঘরোয়াভাবে খুবই ছোট করে বিয়ের অনুষ্ঠান করা হবে। রিমঝিমের বিয়ের বিষয়ে সবকিছু কমপ্লিট করে এমনকি পাকা কথাও এবার কামাল সাহেব খুব সম্মানের সাথে আবদার করেই বললেন, আমার ছেলে লিওনের জন্য একটা মেয়ে খুঁজতেছি, কিন্তু তেমন ভালো কোনো মেয়ে পাচ্ছি না। আপনারা আদি শিকদার যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে কামাল সাহেবের কথাটি ধরে ফেলেন। সে চাইছে না এই মুহূর্তে কাউকে ছোট করে কথা বলতে, যেহেতু তারা এখন পরম আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। আদি শিকদার খুব স্বাভাবিকভাবেই বললেন, আমার মেয়ে কালীর বিয়ে আমি ঠিক করে দেখেছি। ইনশাল্লাহ আদিবের বিয়ের কাজটা সম্পূর্ণ হলে আমার মেয়ে কালীর বিয়েটাও হয়ে যাবে। আপনারা যেহেতু আমাদের পরম আত্মীয় হতে চলেছেন, তাই লুকিয়ে রাখাটা আমাদের জন্য ঠিক হবে না। বাইরে বেশ কিছুটা অন্ধকার পড়েছে, প্রায় সন্ধে 7টার ঘড়ির কাঁটায়।
আদিল রাখিয়াতের একটি বিশেষ কাজে ঢাকা গিয়েছে, সাথে আশেপাশের কিছু চেয়ারম্যান মেম্বার তো আছেই, সেই সাথে বড় বড় রাজনৈতিক সংগঠন এবং ছাত্র সংগঠন লোকেরাও আছে বেশ। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।